রাফিদ, কেমন আছো? জি ভালো। তোমার মেন কাজটা কি? কারো কম্পিউটার বা ল্যাপটপে কোনো সমস্যা হলে সেটা সমাধান করি। এটাই তোমার কাজ? হুম। অধিকাংশ সময় দেখি তুমি বসেই কাটাও, অন্যরা দেখো কি সুন্দর কাজ করছে আর তুমি বসে সময় কাটাও, এটা কি ঠিক? ওদের মধ্যে সর্বনিম্ন বেতন কত? 80,000 টাকা। আমার বেতন মাত্র 30,000 টাকা। পার্থক্যটা বুঝতে পারছেন? ব্রিলিয়ান্ট। এখন যেহেতু বসে আছো, চলো একটু ঘুরে আসি। ওকে। রিফাত আমাকে নিয়ে লিফটে উঠলো। আমি বললাম, কোথায় যাবেন? 9 তলায়। ওকে। আমি সাধারণত 9 তলায় চাপলাম। লিফটে ওঠা শুরু করলাম। আমার বুকের ভিতর পানি নাই। লিফট কোথায় যাচ্ছে? নিচে যাচ্ছে নাকি উপরে যাচ্ছে? একটা জিনিস দেখে নিশ্চিত হলাম, লিফট উপরে যাচ্ছে। যখন আমরা নিচে যাই তখন লিফট কত তলায় আছে সেটা দেখায় না, সোজা নিচে গিয়ে থেমে যায়। কিন্তু এখন আমরা কত তলায় আছি সেটা দেখাচ্ছে, তার মানে লিফট উপরে যাচ্ছে। 9 তলায় আছে কি? কোনোদিন যাওয়ার প্রয়োজন মনে করিনি। লিফট 9 তলায় এসে থেমে গেল। লিফটের দরজা খুললো, দেখি আবার রিফাত আবার 2-এ চাপ দিল। তার মানে লিফট আবার অফিসে যাচ্ছে। আমি বললাম, আসবেন না? আসলে একটা কাজের কথা মনে হয়েছে, পরে তোমার সাথে কোনো জায়গায় ঘুরতে যাব। ওকে। আমি আবার অফিসে চলে আসলাম। আমি ভালো করে বুঝতে পারছি রিফাত আমাকে সন্দেহ করছে, কারণ আমি মনি আপুর সাথে একটু বেশি ক্লোজ, সেজন্য আমাকে সন্দেহ করছে। আমি সোজা মনি আপুর অফিসে গেলাম, অনুমতি না নিয়ে প্রবেশ করলাম। দেখি স্যার আর মনি আপু আর 2জন লোকের সাথে মিটিং করছে। আমি অফিস থেকে বের হয়ে গেলাম, ওরা বের হলে আমি প্রবেশ করলাম। দেখি মনি আপু আর স্যার বিজনেস নিয়ে কি আলাপ করছে। আমি বসে শুনতে লাগলাম। ওরা 2জন আমাকে পাত্তাই দিচ্ছে না। আমি বললাম, ম্যাডাম আর একটু পর আসো। একটা জরুরি কথা। মনি আপু আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো। আমি সোজা হয়ে বসে রইলাম। ওরা কিছুক্ষণ কথা বললো, পরে মনি আপু বলল, বল তোর কি কথা? তেমন কিছু না। তাহলে এতক্ষণ ম্যাডাম ম্যাডাম করতেছিস কেন? আর দেখোস না মিটিংয়ে আসি। মিটিংয়ের সময় কোনো সময় অনুমতি না নিয়ে প্রবেশ করবি না। প্রেম ভালোবাসা অফিসের বাইরে, ভিতরে কোনো প্রেম ভালোবাসা হবে না। কথা বলতে চাইলে আমি তোকে টাইম দিব। না থাক ম্যাডাম, ভুল হয়ে গেছে। তুই চুপ থাক, এখন কি বলবি বল। না মানে জিজ্ঞেস করলাম, সকালে খাওয়া দাওয়া করছেন কি? এটা জিজ্ঞেস করার জন্য তুই এতক্ষণ বসে আসছিস? শোন, এটা মজা করার জায়গা না, এটা অফিস। এখানে সব কিছু সিরিয়াস হয়ে থাকে। যা ভাগ এখান থেকে। আমি বুঝতে পারলাম মনি আপু প্রচণ্ড রেগে গেছে। হয়তো আমার কাজটা পছন্দ হয়নি, কিন্তু এমন খারাপ ব্যবহার করবে কল্পনাও করিনি। আমি অফিসে এসে বসে পড়লাম। অফিস শেষ করে খাওয়া দাওয়া করে বাসায় আসছি হেঁটে। খেয়াল করলাম পিছন থেকে একটা গাড়ি ইচ্ছে করেই হর্ন দিচ্ছে। আমি বিরক্ত হয়ে গাড়ির দিকে তাকালাম। ভালো করে তাকিয়ে দেখি মনি আপুর গাড়ি। আমি ইচ্ছে করে বিরক্ত হয়ে আবার হাঁটা শুরু করলাম, যেন পিছনে কে আছে চিনি না। আমি আবার হাঁটা ধরলাম। গাড়িটার সামনে এসে থেমে গেল। মনি আপু গাড়ি থেকে বের হয়ে আমার শার্টের কলার ধরে গাড়ির ভিতরে ঢোকালো। আমি যেন কিছুই করতে পারছি না, আমি যেন তার শক্তির কাছে কিছুই না। মনি আপু গাড়ি চালিয়ে একটা নীরব জায়গায় নিয়ে আসলো। গাড়ির এসি চালু করলো, একটু রেস্ট নিল আর বলল, কি বলবি বল। না মানে জিজ্ঞেস করছিলাম লাঞ্চ করেছেন কিনা। মনি আপু গাড়ির সিটে গা এলিয়ে দিল, চোখ থেকে চশমা খুলে শান্তির নিঃশ্বাস ফেললো আর বলল, কি জানি বলবি। আমি মনির মোবাইলটা নিয়ে মোবাইল বন্ধ করে দিলাম, আর মোবাইলও বন্ধ করে দিলাম আমার। মনি আপু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, মোবাইল বন্ধ করলি কেন? এটাই কথা ছিল, আমার মোবাইল আপনারা স্যারের মোবাইল হ্যাক হতে পারে। রিফাত আমাকে সন্দেহ করছে। কি বলিস, আগে বলবি না? তুমি নিজেই বলো, তুমি আমার সাথে কি করছো? মনি আপু আমার মুখের দিকে তাকিয়ে রইল, হয়তো তুমি বলাতে। মনি হাসি দিয়ে বলল, সরি সরি, ওই সময় আমার মাথা গরম হয়ে গেছিল, সেজন্য এমন করছি তোর সাথে। তোর সাথে রাগ মেটাবো না তো কি অন্য কারোর সাথে গিয়ে রাগ মেটাবো? আচ্ছা অসুবিধা নেই। রিফাত আমাকে সন্দেহ করছে। সে আমাকে 9 তলা নিয়ে যেতে বলে আমি নর্মাল 9 তলায় চাপলাম, তখন এটা উপরে উঠে গেল। শোন, জীবনেও তাকে 9 তলার কথা বলবি না, ওইটাই সব কিছু। এভাবে কতদিন লুকিয়ে রাখতে পারবেন? একদিন হয়তো রিফাত জেনে যাবে। দেখি কি করতে পারি। তোর মাথায় কোনো আইডিয়া আসছে? তুমি চাচ্ছ কি? আমি চাচ্ছি। ওয়েট, এখানে বসে কথা বললে কেউ শুনে ফেলতে পারে। বর্তমান যুগে গাড়িও হ্যাক করা সম্ভব। চলো বাইরে কোথাও গিয়ে বসি। আমার রুমে আসো। চল। মনি গাড়ি চালিয়ে আমার বাসে আসলো। আমি রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দিলাম। মনি ভিতরে এসে বসলো। আমার বেড কোনটা জিজ্ঞেস করলো, আমি দেখিয়ে দিলাম। মনি সেখানে গিয়ে শুয়ে পড়লো আর বলল, আমি চাচ্ছি রিফাতের শেয়ারটা কিনতে, তাদের কোম্পানি থেকে বের করে দিতে চাচ্ছি। আমি একাই কোম্পানি চালাবো। কিন্তু সে তো কোম্পানি শেয়ার বিক্রি করবে না। সেটাই আমার মাথা কাজ করছে না। কী কী কারণে তাকে কোম্পানি থেকে বের করে দিতে পারবেন?
মনি চশমাটা খুললো আর বলল, আমার খেয়াল নেই, সারা জানে। স্যারের মোবাইল হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। ও শিট, রিফাত আমাকে পাগল করে দিবে। সারাকে বল এখানে আসতে। আমি রাহাতকে কল করলাম। কোথায় তুই? সারার সাথে। সারাকে সাথে নিয়ে এক্ষুনি রুমে আয়। ওকে। আমি মনির পাশে বসে রইলাম। মনি আমার হাতে নিজের হাত রাখলো আর বলল, তুই কি আমাকে ছেড়ে চলে যাবি? ছেড়ে যাওয়ার প্রশ্ন আসলে আমি বলবো কে কাকে ছেড়ে চলে যাব? তুই আমাকে? না, তুমি আমাকে। তোর এমন কেন মনে হয়? প্রথমে প্রশ্ন আসে লেভেলের কথা। তোমার লেভেল আমার লেভেল এক না। তোমাকে মানাবে কোনো কোটিপতি মানুষের সাথে, আমার সাথে না। তারপর দ্বিতীয় প্রশ্ন আসে, ধরো তুমি আমাকে বিয়ে করলে ভালোবেসে, কিন্তু তারপরেই ব্যবসায় তুমি লসকে একেবারে নিঃস্ব হয়ে গেলে। তখন আমার কাছেও তেমন কিছু নেই যা তোমাকে একটা সুখ দিবে। তখনও কি তুমি আমার সাথে থাকবা? কারণ তোমরা বিচারও একটু সুখ, তোমরা সারা জীবন একটু সুখের পিছনে ছুটো। হয়েছে, থাক, আমি বুঝেছি তোর মনের কথা। তোর উদ্দেশ্যটা কি বল? আমার নিয়ত হলো তোমার কোম্পানিতে 2 বছর চাকরি করে কিছু টাকা ইনকাম করে বাজারে গিয়ে একটা দোকান নিব, পরে নিজের পছন্দ মতো বিয়ে করে সারা জীবন মা বাবার কবরের পাশে কাটিয়ে দেব। তোর পছন্দের মেয়েটা নিশ্চয়ই আমি। আমি হেসে দিলাম। মনিও হাসতে লাগলো। আমি খেয়াল করলাম কে জানি দরজায় উকি দিল। উকি দিয়ে আবার দৌড় দিল। আমি গিয়ে দরজা চাপিয়ে দিলাম। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, কেউ কি আমাদের ফলো করছে। আমি আবার গিয়ে মনিয়াপুর পাশে বসলাম। মনিয়াপু বলল, আমার কপালে একটা চুমু দে। কি বলেন এগুলো? দে, আমার ভয় করছে। এখানে কেউ নাই, ভয়ের কি আছে? তোরে বলছি দিদি, তুই দে। বললো অনেকটা রাগী কণ্ঠে। আমি নুয়ে মনির কপালে চুমু খেলাম। দেখি মনিয়াপুর চোখ দিয়ে পানি পড়ছে। আমি সোজা হলে মনি বসে আমাকে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো আর বলল, তোরে ভালোবাসি রাফিক। এমন সময় দরজা ঠেলে 4 জন ছেলে ঢুকলো। ঢুকে ভিডিও করতে লাগলো। তাদের 4 জনেরই মুখ ঢাকা। আমি বললাম, কে আপনারা? আর এখানে অনুমতি না দিয়ে ঢুকছেন কেন? আর এভাবে ভিডিও করছেন কেন? মনি ভয়ে আমার পিছনে গিয়ে চুপ করে বসে রইল। 4 জনের একজন বলল, আমাদের কোনো অনুমতি লাগে না, আর একটু ক্লোজ হইতি তাহলে ভিডিওটা আর একটু জমবে। থাক, যতটুকু হয়েছে তাহলেই চলবে। ওই মেয়ে, তুই সোজা তোর মোবাইল দিয়ে বের হয়ে যা, তার সাথে আমাদের কিছু বোঝাপড়ার আছে। দেখেন, আপনাদের চিনি না জানি না, আর কি জন্য আসছেন সেটাও বলতে পারবো না, তাই ভালোই ভালোই চলে যান, তাতে আপনাদেরই ভালো হবে। তুই আমাদের থ্রেট দিচ্ছিস? তোর সাহস তো কম না। ওই মেয়ে, তুই বের হ। মনি, তুমি বাইরে যাও, আমি তাদের সাথে কথা বলছি। তুমি গিয়ে পুলিশকে খবর দাও। তোরে ফেলে আমি কোথাও যাব না। যেটা বলছি করো। আচ্ছা। মনি ভয়ে ভয়ে দরজার কাছে গেল। গিয়ে যেটা করলো সেটা দেখে আমি অবাক। দেখি মনি দরজা উল্টা তালা লাগিয়ে দিল যাতে কেউ বের হতে না পারে। আমি বললাম, পাগল হয়ে গেছো মনি, এখান থেকে চলে যাও। এতক্ষণ তোদের কথা শুনেছি, এখন তোরা আমার কথা শুনবি। তোদের কে পাঠিয়েছে সেটা বল, আর মোবাইলটা দিয়ে দে, তাহলে তোদের কিছু করব না। বস বস বলেছিল তোর কোনো ক্ষতি না করতে। এখন দেখি তোরেও কিছু শিক্ষা দিতে হবে। ওই ধর তাকে। একজন মুখোশধারী গেল মনিকে ধরতে। মনি সোজা তার মিডল স্ট্যাম্প বরাবর কিক চালালো। বেচারা ওইখানেই ধরে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। এরপর বাকি 3 জন হক চুকে গেল। আমি খাটের নিচ থেকে একটা কাঠ বের করে দিলাম একটারে বাড়ি পিঠ বরাবর। বাড়িকে এসে মাটিতে পড়ে চিৎকার করতে লাগলো। আমি তার তল পেটে কিক চালালাম। বেচারা জ্ঞান হারালো। পরক্ষণে আরেকজন এসে আমার পায়ে লাথি দিল। আমি সামলাতে না পেরে খাটের এক কোণায় গিয়ে বাড়ি খেলাম। মাথার এক কোণায় গিয়ে লাগলো। মনে হলো মাথাটা আর নেই। মাথা ধরে নিচে পড়ে রইলাম। দেখি মনি এসে আমাকে যে লাথি দিয়েছিল তাকে এক পেট বরাবর ঘুষি চালালো। সে কয়েক ফুট দূরে গিয়ে পড়লো। তারপর আমার বের করা কাঠটা নিয়ে উপর আর একজনকে মারতে লাগলো। আমি খেয়াল করলাম আমার মাথা থেকে রক্ত বের হচ্ছে। যদি 3 জনের সাথে একাই মারামারি করছে। মনে বলল, রাফিক, ঠিক আছোস? এই বলে একটার পায়ে সজোরে আঘাত করলো। সে নিচে পড়ে যায়। মনি গিয়ে তার কানের নিচে নরম জায়গায় কিক চালায়, সাথে সাথে জ্ঞান হারায়। আর একজন মনিকে ধাক্কা দিয়ে আমার খাটের উপর ফেলে দেয়। সেখানে আমার ল্যাপটপ রাখা ছিল। মনি সে ল্যাপটপ দিয়ে বেচারার মাথায় দেয় বাড়ি। সেই সাথে সাথে জ্ঞান হারায়। আর ছিল একজন, সে এসে শুধু শুধু আমাকে লাথি মারছে। আমি তার পা ধরে নিচে ফেলে দিলাম। মনি এসে তার তলপেটে কিক চালালো। সে সাথে সাথে জ্ঞান হারায়। তারপর আমার দিকে তাকালো। দেখি মনির মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ও প্রচণ্ড মার খেয়েছে, কিন্তু তার মার হজম করার ক্ষমতা আছে, কিন্তু আমার সেটা নেই। রক্তে আমার ঘাড় ভরে গিয়েছে। মনি একটা কাপড় নিয়ে সেখানে বেঁধে দিল। দেখি মনির গালে একটু কেটে গেছে। মাথার চুল উস্কো খুস্কো হয়ে আছে। মনি আজকে একটা
প্যান্ট পরেছিল। মনি গিয়ে সবগুলোর মুখোশ করলো, একটাকেও চিনি না। মোবাইলটা আমার হাতে দিল, আমি ভিডিওটা ডিলিট করে দিলাম। মোবাইলটা ঢিল দিয়ে ভেঙে ফেললাম। আমি বললাম, তুমি ঠিক আছো? এসব কিছু না। এমন সময় দেখি বাইরে থেকে ডাক আসছে। আমি বুঝলাম রাহাত। মনি গিয়ে দরজা খুললো। রাহাত আর সারা ভিতরে এসে অবাক। সারা দৌড়ে মনি আপুর কাছে আসলো আর বলল, ম্যাডাম কোনো কিছু হয়েছে? ব্যথা পেয়েছেন? তেমন কিছু না, ওরা 4 জন একটু ঝামেলা করছিল, জীবনের শিক্ষা দিয়ে দিয়েছি। এখন এই 4 জনের একটা ব্যবস্থা কর। আমি রাফিদকে নিয়ে হসপিটালে গেলাম। রাহাত সব কটাকে এক জায়গায় করলো, সবগুলোর হাত পা বাঁধলো। ঘর তখন লন্ড ভন্ড হয়ে রয়েছে। রাহাত বলল, একটা জ্ঞান ফেরাই জিজ্ঞেস করি কে পাঠাইছি। জ্ঞান ফেরা। রাহাত পানি এনে একটার মুখে দিল। সে চোখ খুললো আর বলতে লাগলো, ভাই, আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দেন, আমরা শুধু টাকার বিনিময়ে কাজ করি। আচ্ছা তুই বল তাদের কে পাঠিয়েছে আর কি জন্য পাঠিয়েছে? আমাদের বস, সে বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট নেয়, তার কাছ থেকে পেয়েছি। তোদের কাজ ছিল কি? বলেছে এই আপনার মোবাইলটা নিতে আর ওনার মোবাইলটা নিতে, পারলে বলছিল তোকে রাস্তা থেকে সরিয়ে দিতে। তোর বসের নাম কি? আমরা শুধু কাজ পাই আর কাজ করি, বসকে কখনো দেখিনি। তোর বসের নাম বল, কোথা থাকে বল। জানি না। রাত ঠাস ঠাস করে 2টা চড় দিল আর বলল, বল না হলে কিন্তু আরো দিব। ভাই সত্যি বলছি, আমি জানি না। সারা গিয়ে তার মাথায় একটা কিক চালালো, সাথে সাথে আবার জ্ঞান হারালো। আমি বললাম, কে হতে পারে মনে করো? এটা একমাত্র রিফাত হতে পারে। আমারও তাই মনে হয়। তারে যে কিভাবে শিক্ষা দিব পুলিশকে জানাবো। পুলিশ কিছুই করতে পারবে না। তোমার 9 তলার কি রিফাত কানাডা গিয়ে কি কি করছে তার সব ডিটেলস আছে। থাকতে পারে। এখন 9 তলায় যাওয়া খুব রিস্ক। এক কাজ করো, কাউকে কানাডা পাঠাও, রিফাতের সম্পর্কে সব খবর নিয়ে আসুক। যদি কোনো অপকর্ম করে থাকে তার প্রমাণ লাগবে। কানাডা আমার কোনো লোক নেই, আর কাকে পাঠাবো কানাডা? সারা রিফাত সম্পর্কে সব খবর নিতে তোমার কতদিন লাগবে? 3 দিন। সারাকে পাঠিয়ে দাও কানাডা। 3 দিনের জন্য ছুটি নিবে আর সবার মোবাইল পাল্টিয়ে ফেলো, এমনকি সিমও। আমার সাথে যদি রাহাতকে পাঠাইতে পারেন তাহলে শরীরে আরেকটু জোর পেতাম। ও যদি যেতে চায় তাহলে যাক। অফিস থেকে ছুটি না দিলে আমি যেতে পারবো না। যে করেই হোক ছুটি নাও। দেখি আজকে এই রাতে টিকিট কেটে কানাডার জন্য রওনা দে। ওকে। এই 4টাকে জনমানবহীন একটা নীরব জায়গায় ফেলে আয়, আর দেখিস সিসিটিভি চেক করে নিস। বাইরে গাড়ি আছে, গাড়ি নিয়ে যা। আমি রাফিদকে নিয়ে হসপিটালে যাচ্ছি। ওকে। তোরা আজকেই এই রুম ছেড়ে দে আর এই হোটেলে গিয়ে ওঠ। ওকে। যে করে হোক আমি শেষ দেখতে চাই, যত টাকা লাগে দিব। রাত সবগুলোকে পাজা কলা করে তুলে নিয়ে মনির গাড়িতে রাখলো। তারপর সারা রাহাত গাড়ি নিয়ে চলে গেল। মনি আর আমি একটা রিক্সা নিয়ে হাসপাতালে আসলাম। হাসপাতালে আসলেই সেই প্রথম পুরনো সুন্দরী নার্সের সাথে দেখা। আমি মনির কাঁধে মাথা রেখে হাঁটছিলাম। নার্স আমাদের দেখেই দৌড়ে আসলো, একটা কক্ষে নিয়ে গেল, আবার মাথা দেখেই বলল, মাথায় তেমন কোনো আঘাত হয়নি, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। তোর ব্যান্ডেজ করতে হবে না, আমিই পারি। আপনি পারবেন না। তুই সর এখান থেকে। ওকে, আমি জানতাম তুই তার প্রেমে পড়বি। তুই তো দেখি সব জানিস। তুই ভালো হবি না কোনোদিন। ছেলেটারে তুই এইভাবেই মারবি। আপনারা তুই তোকারি করছেন কেন? আমিই বলি, মনি হলো আমার ক্লাসমেট আর পুরো হাসপাতালের মালিক আমার মিষ্টি বান্ধবী মনি। বলেন কি? আমি প্রথমেই সন্দেহ করেছিলাম তোদের দুজনের মধ্যে কিছু একটা চলছে, কারণ ও যে হ্যান্ডসাম, তুই আবার প্রেমে না পড়ে থাকতে পারোস। সাদিয়া, বেশি বাড়াবাড়ি করিস না। মনি, তুই থাকতে রাফিদ কি করে ব্যথা পেল? আজকে যদি মনি না থাকতো তাহলে আমি এখন আকাশে থাকতাম। প্রতিবারই তো মনি এসে আপনাকে বাঁচায়। তুই চুপ করবি নাকি একটা দিব নাক বরাবর? যা, ব্যান্ডেজ বার কর। মনি আমার মাথা ওয়াশ করে মাথায় ব্যান্ডেজ করে দিল। আমি বললাম, ধন্যবাদ। সাদিয়া দেখো, মনির মুখে একটু ব্যথা পেয়েছে। ওকে। সাদিয়া মনির গালটায় ওয়াশ করে দিল। সাদিয়া চলে গেল। আমি বললাম, তুমি যে এত বাড়ামারি পারো আমাকে তা আগে বলনি। প্রয়োজন মনে করি না। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ধন্যবাদের প্রয়োজন নেই, তোকে বাঁচানো আমার কর্তব্য। ওকে, সন্ধ্যা হয়ে আসছে, আমি রুমে যাই। রুমে যাওয়ার দরকার নেই।
আজকে আমার বাসায় থাকবি, পরে কোনো নতুন রুম ঠিক করিস। না, ওখানেই থাকবো। তোর সেখানে থাকাটা বিপজ্জনক। তুমি তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করো। ওকে, এখন সারা আর রাহাতের কানাডা যাওয়ার কি হলো? ফোন দিয়ে জিজ্ঞেস করো। ওকে, দেখি সাদিয়ার মোবাইল দিয়ে। একটু পর সাদিয়া আসলো। সাদিয়ার মোবাইল দিয়ে ফোন করলো। আমি রাহাতের নাম্বার দিলাম। মনি বলল আমাকে কথা বলতে। ওই দিকের কাজ সব কমপ্লিট। আমায় একটু বুঝে বলবি কি হচ্ছে? তারপরে আমি সব বুঝিয়ে বলবো। এখন তোরা কোথায়? আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওকে, সারা নতুন মোবাইল কিনেছে। কানাডা গিয়ে কোনো তথ্য পেলে সাথে সাথে জানাবি। ওকে, বাড়িতে এই সম্পর্কে কিছু বলিস না দোস্ত, আমার যেন কিরকম লাগছে। সারাকে মোবাইল দে। বল। রাহাতকে কিন্তু আমি তোমার উপর ভরসা করে দিচ্ছি, ওর কোনো সমস্যা না হয়। তুই কোনো টেনশন করিস না, আমি থাকতে রাহাতের কোনো প্রবলেম হবে না। কানাডায় রিফাতের লোক থাকতে পারে, একটু গোপনীয়তা অবলম্বন করবা। ওকে। সবসময় আপডেট দিবা। ওকে। আমি ফোন কেটে দিলাম। আমি মনিকে বললাম ওরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওকে, এখন বাসায় চল। চলো। তোদের সাথে কি হচ্ছে আমাকে বলবি? তোর সেটা না জানলেও চলবে। আমার বেতনটা একটু বাড়ানোর ব্যবস্থা কর। এখন ঝামেলায় আছি, এসব বিষয়ে পরে কথা হবে। ওকে। এই হসপিটালের দায়িত্ব একজনকে দিয়েছিলাম, কিন্তু সে একটা ধান্দাবাজ। ভাবছি তাকেই দায়িত্বটা দিব। কি বললি? কি বললি? আবার বল। রাফিদ, উঠ যাই। আমি আর মনির বাসায় আসলাম। আসার সময় মোবাইল কিনে আনলাম। মনি আমাকে তার রুমে নিয়ে গেল আর বলল তুই বিছানায় শো, আমি গোসল করে আসি। আমারও গোসল করতে হবে। মাথায় ব্যান্ডেজ নিয়ে গোসল করা ঠিক হবে না। গোসল করতে হয়তো ভালো লাগবে। গোসল করার প্রয়োজন নেই। আর তোর কোনো পোশাক নেই? ওকে, আমি মনির নরম বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের ভিতর চোখে ঘুম এসে পড়লো, হয়তো মাথায় আঘাতের কারণে। ঘুমের চোখে তাকিয়ে দেখি মনি মাত্র গোসল করে বের হলো, শুধু একটা নাইটি পরা। আমি আর চোখে তাকিয়ে আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। একটু পর মনি আমাকে বলল রাফিদ, উঠ খেয়ে নে। আমি বললাম না, খাবো না। উঠ খেয়ে ওষুধ খেয়ে নে। ওকে। আমি ঘুমন্ত চোখে উঠে বসলাম। দেখি মনি নুডলস নিয়ে বসে আছে। আমি অল্প নুডলস খেলাম, খেয়ে ওষুধ খেয়ে বললাম এখানে ঘুমাবো? তুমি ঘুমাবো কোথায়? সেই টেনশন তুই করিস না, তুই নিশ্চিন্তে ঘুমা। ওকে। চোখ বন্ধ করার সাথে সাথে আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠলাম, দেখি মনি সোফায় ঘুমাচ্ছে। মাথাটা কিছু হালকা লাগছে। আমি উঠে গিয়ে ফ্রেশ হলাম। মনি এখনও ঘুম থেকে উঠে নাই। ভাবলাম ডাক দিব, কিন্তু আবার ভাবলাম না, সে আগামীকাল অনেক কাজ করছে, মন দিয়ে ঘুমাক। আমি গিয়ে মনির শরীরে চাদর দিয়ে দিলাম। ব্যালকনিতে গিয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর মনি ঘুম থেকে উঠলো, উঠে ফ্রেশ হলো, গিয়ে দুজনের জন্য নাস্তা করলো। মনি বলল রাফিদ, খেয়ে যা। আমি গিয়ে সোফায় বসলাম। আজকে অফিসে যাবা? হুম। এখন অফিসে যাওয়ার সমস্যা না? আমাকে নিয়ে তো টেনশন করতে হবে না। কিভাবে প্রতিহত করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আমিও যাব তোমার সাথে। তোর ব্যান্ডেজ নিয়ে যাওয়া ঠিক হবে না। তাহলে আমি রুমে যাচ্ছি। ওকে। আমি মনির বাসা থেকে চলে আসলাম। গতকাল মারামারির কারণে ঘর লন্ড বন্ধ হয়ে আছে। আমি রুমটা পরিষ্কার করলাম, করে বিছানায় শুয়ে রেস্ট নিতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারলাম না। কার ফোনে যেন ঘুম ভেঙে গেল। দেখি মনির ফোন। কিরে, কোথায় তুই? রুমে ঘুমাইতেছি। শরীর কেমন? ভালো। আমি আসতেছি। ওকে। কিছুক্ষণ পর মনি আসলো। খেয়াল করলাম মনি দিন দিন সুন্দরী হচ্ছে। আমি মনির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। মনি বলল এভাবে তাকিয়ে আছিস কেন? তুমি দিন দিন সুন্দরী হচ্ছ। তোরে কে বলছে? আমি 26 বছর বয়সী একটা বুড়ি, আমি বলে দিন দিন সুন্দরী হচ্ছি? আমি মনির হাত ধরে টেনে এনে আমার পাশে বসালাম আর বললাম আমার কাছে তুমি সবার সেরা। সত্যি বলছস? হুম। দেখা যাবে, এখন দে, তোর মাথার ব্যান্ডেজ খুলে দেই। মনি আস্তে আস্তে আমার মাথার ব্যান্ডেজ খুলে দিল। এমন সময় রাহাত কল দিল। কিরে, কিছু গেলি? না চাওয়ার চেয়ে বেশি পেয়েছি। কি পাইছস? আমরা প্রথমে ভাড়াসাতে গিয়েছিলাম, সেখানে শুনে রিফাত বলে অনেকদিন ধরে পলাতক। কানাডার পুলিশ তাকে খুঁজছে। সে এখানে ধর্ষক মামলার আসামি। সে দুজন মেয়েকে ধর্ষণ করেছে। সে কানাডা থেকে পালিয়ে এসেছে, এখন ইন্টারপোল তাকে খুঁজছে। তোরা পুলিশের সঙ্গে দেখা করছস? না। এখন যদি ইন্টারপোল জানতে পারে রিফাত এখানে, সাথে সাথে রিফাতকে ধরে নিয়ে যাবে। এক্ষেত্রে মনির কোম্পানির নাম খারাপ হবে।
এবং বড়সড় ক্ষতি হয়ে যাবে। এখন তোরা পুলিশকে বলবি না রিফাত বাংলাদেশে আছে। তোরা কিছু ডকুমেন্ট জোগাড় কর যেটা দিয়ে রিফাতকে ব্ল্যাকমেল করা যাবে। কিরকম? এই ধর সে যে ধর্ষণের কারণে কানাডার ওয়ান্টেড আছে, ইন্টারপোল যে তাকে খুঁজছে, এরকম একটা ডকুমেন্ট। যদি এরকম কিছু বের করতে পারোস তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আয়। ওকে। আমি ফোন কেটে দিলাম। মনি বলল, কি হয়েছে? রিফাত কানাডায় 2 ধর্ষণ মামলার আসামি। কি? ছি ছি, আমি বিশ্বাস করতে পারতেছি না। আর আব্বা বলে কিনা রিফাতকে বিয়ে করতে। ছি ছি। মনি, আমরা না চাওয়ার চেয়ে বেশি পেয়ে গেছি। তুমি না কোম্পানিটা নিজের করে নিতে চাচ্ছিলে না? সেটার সময় হয়ে গেছে। সত্যি? মনি খুশিতে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, রাফিদ, তোকে সত্যিই ভালোবাসি। আমি থাকতে তোর কিছুই হবে না। মনি আমার চোখে চোখ রাখলো। আমি বুঝতে পারলাম মনি কি যাচ্ছে। আমি দেরি করলাম না, সোজা মনির ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। মনি পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে কিস দিতে লাগলো। আমি 1 মিনিট পর মনিকে ছেড়ে দিলাম। মনি তখন আমাকে জড়িয়ে ধরে রয়েছে। আর মনি বলল, সারাটা জীবন টাকার পেছনে ছুটলাম একটু সুখের জন্য, কিন্তু জীবনে একটু সুখ পেলাম না। এটাই মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ সুখ। তুমি কিভাবে প্রতিহত করো আমাকে একটু শেখাও। ওকে, চল। মনি পজিশন নিয়ে দাঁড়াতে বলল। আমি পজিশন নিয়ে দাঁড়ালাম। মনি বলল, তোর প্রথম আত্মরক্ষা হলো প্রথমে যে আসবে তার মডেল স্ট্যাম্প বারবার কিক চালাবি। সে সেখানেই শেষ। প্রত্যেক পুরুষের এটাই দুর্বল জায়গা। দ্বিতীয়, দেখবি কোন কোন জায়গায় আঘাত করলে সে কিছুটা উঠে দাঁড়াতে টাইম নেয়। প্রথমে সেটা হলো তার তলপেট, তারপর কানের নিচের নরম জায়গা। এইখানে আঘাত করবি। তোর হাতে যদি কিছু থাকে তাহলে কিছুটা সম্ভব মাথায় বাড়ি দেওয়া এড়িয়ে যাবি। মাথায় বাড়ি দিলে মারা যেতে পারে। মনি এসে আমাকে জড়িয়ে ধরে আমার উপর ভর দিয়ে আমাকে নিচে ফেলে দিল। আমি উল্টে গিয়ে নিচে আছাড় খেলাম। এভাবে উল্টিয়ে ফেলবি, তারপর তার শরীরের উপর উঠে তার মুখে ঘুষি দিবি। এটা বলে মনি হাসতে হাসতে লাগলো এবং আমার উপর শুয়ে পড়ল। গ্রেট, এটা সত্যিই ভালো ছিল। মনি তখনও হাসতে লাগলো আর বলল, এবার তুই ট্রাই কর। না থাক, আমার দ্বারা হবে না। আরে ট্রাই কর। ওকে। আমি আবার পজিশন নিয়ে দাঁড়ালাম। আমি মনির কাঁধে হাত রেখে পুরো ভর মনির উপর ছেড়ে দিলাম। মনি উল্টিয়ে পড়ে গেল। আমি ভালো করে বুঝতে পারলাম মনি ইচ্ছে করেই সেটা করছে। আমি উঠে বিছানায় শুয়ে পড়লাম। বললাম, থাক, আজকে এইটুকুই চলবে। আচ্ছা, আজকে কোথায় থাকবি? এখানে। না, কোনোভাবেই না। যদি কোনো প্রবলেম হয়? আরে কিছু হবে না, আমি দরজা লাগিয়ে ঘুমাবো। দরজা ভেঙে ফেলতে কতক্ষণ? আমি কোনোভাবেই তোকে ছাড়া যাব না। চল আমার বাড়িতে আয়। না চল বলতেছি। না, আমি এখানেই থাকবো। তাহলে আমিও এখানে থাকবো। পাগল নাকি? তুমি এখানে থাকবা? এই গরিবের নোংরা অপরিষ্কার ঘরে তুমি থাকবা? আর তুমি তো অপরিষ্কার পছন্দ করো না। চুপ, একদম চুপ। হয় তুই আমার সাথে যাবি, নয়তো আমি তোর সাথে থাকবো। আমি তোকে ছাড়া কোথাও যাচ্ছি না। ওকে। আজকে তোর সাথে এখানে থাকবো। তুমি এত বড় একটা কোম্পানির মালিক, যদি কেউ জানতে পারে তাহলে নিশ্চয়ই তোমার বদনাম হবে। এখন তো আমাদের শত্রু আছেই, খালি সুযোগ খুঁজছে। আমি তোরে ছাড়া কোথাও যাচ্ছি না, এটা আমার পরিষ্কার কথা। মনি, এটা ছেলে খেলা না, এটা তোমার লাইফের ব্যাপার। এই এলাকার প্রত্যেকটা থানায় আমার টাকা দেওয়া আছে। যদি আমার কোম্পানির নামে কোনো খারাপ খবর পায়, সেটা লুকিয়ে ফেলার দায়িত্ব তাদের। তুই কোনো টেনশন করিস না। আচ্ছা, এখন রাতে কি খাবা? তুই এতদিন কোথায় খাওয়া দাওয়া করছস? ওই সামনে একটা মেসে। মেসে তুই কি করে খাস? মেসের খাবার অনেক বাজে। এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই, আর এত টাকাও নেই যে ভালো ভালো খাবো। ও, সামনে থেকে খাওয়া নিয়ে আর টেনশন করিস না। ওকে, এখন কি খাবা বলো? তোর যেটা খুশি অর্ডার দে। ওকে, আমি একটা পিৎজা অর্ডার দিলাম। রাত অনেক হলো। মনি বলল, গাড়িটা কি করব? তুমি কি সত্যি এখানে থাকবা? তুই যেখানে আমি সেখানে। একটু পর পিৎজা এলো। আমরা দুজন পিৎজা খেলাম। মনি বলল, আমি তোর বিছানায় শুব, তুই রাহাতের বিছানায় ঘুমা। ওকে। আমি রাহাতের বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কতক্ষণ ঘুমালাম জানি না, দেখি মনেও ঘুমাচ্ছে। মোবাইল ধরে দেখি রাহাত কল দিয়েছে। তুই যা চাইছিলি সব পেয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আয়। আমরা এখন এয়ারপোর্টে আসি, সকাল 4টায় ফ্লাইট। ওকে, আয়। এসে আমার সাথে দেখা কর, আর একটু গোপনীয়তা অবলম্বন করিস, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে। আমি ফোন কেটে আবার ঘুমালাম। সকালে মনির ডাকে ঘুম ভাঙলো। দেখি মনি রেডি হয়ে বসে আছে। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হব। বললাম, আজকে রশিদ সাহেব আর রিফাতের সাথে একটা মিটিং ডাকো। মিটিং ডাকলে?
আমরা যা চেয়েছি রাহাত সেটা জোগাড় করতে পেরেছে। এখন এই ফাইল দিয়ে রশিদ সাহেবকে ব্ল্যাকমেল করব, বলবো কোম্পানির শেয়ার বিক্রি করে দিতে, না হলে ইন্টারপোলের কাছে আমরা সব বলে দিব। কিন্তু এটা কি কাজে দিবে? চলো না চেষ্টা করে দেখি। ওকে। আমরা বের হলাম। অফিস যাওয়ার আগে একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিলাম। আমি অফিসে বসলাম, মনিকে বলে দিলাম মিটিংয়ের টাইম পরে আমি জানাবো। কিছুক্ষণ অফিসে বসে রইলাম, পরে রাহাতকে কল দিলাম, না ঢুকছে না, তার মানে বিমানে আছে। আমি গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখি কানাডা থেকে বাংলাদেশ আসতে 13 ঘন্টার উপরে লাগে। সকালে 4টায় ফ্লাইট হলে বাংলাদেশ সময় নামবে বিকেল 5টায়, তাহলে মিটিং দেওয়া যায় রাত 8টায়। আমি মনিকে টাইম বলে দিলাম। আমি সন্ধ্যা 6টায় রাতের হোয়াটসঅ্যাপে কল দিলাম, তখন ফোন ঢুকলো। আমি বললাম অফিসে আসতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টার মতো। ওকে, তাড়াতাড়ি আয়। তাদের অফিসে আসতে 1 ঘন্টার বেশি লাগছে। আমি তখন মনির অফিসে বসে আছি। মনি খুব ভয়ে আছে। রাত আসলে তাদের চোখের দিকে তাকিয়ে আমি অবাক। তারা খুব পরিশ্রম করছে, সেটা তাদের চোখেই বোঝা যায়। হয়তো একটা মিনিট রেস্ট নেওয়ার টাইম পায় নাই। আমি রাহাতকে বললাম ধন্যবাদ তোকে, এখন বাসায় চলে যায়। সারা তুমি থাকো। আমি ফাইলটা নিয়ে চোখ বুলালাম, ফাইলটা কপি করলাম। কপি ফাইলটি নিয়ে মিটিং রুমে গেলাম। আমার সাথে মনি আর সারা। মনি আমার হাত ধরে রাখছে। মনি, আমি বললাম ভয় পেও না মনি, এরকম কোনো কিছু আছে যেটা দিয়ে রিফাত আমাদের হুমকি দিতে পারে? না। গেট। একটু পর রশিদ সাহেবও তার ছেলে রিফাত আসলো, এসে আমাদের সামনের চেয়ারে বসলো। রশিদ সাহেব বলল, কি ম্যাডাম এত রাতে কি জন্য? কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। রাফিদ এখানে কি করে? রাফিদ এখানেই থাকবে। তখন রিফাত বলল, ওকে, কি জন্য ডাকছেন তাড়াতাড়ি বলেন, আমার আবার আরেক জায়গায় যেতে হবে। আর একটা মেয়েকে ধর্ষণ করতে নাকি? হোয়াট? কি বললেন? মনি তোমার কি মাথা গেছে নাকি? আমি রশিদ সাহেবকে ফাইলটা এগিয়ে দিলাম পড়ার জন্য। রশিদ সাহেব হাসি মুখে ফাইলটা পড়া শুরু করেছিল। ফাইলটা পড়ার সময় রশিদ সাহেবের মুখের রং পাল্টে গেল। রাগী চোখে রিফাতের দিকে তাকালো। রিফাত অবাক হয়ে ফাইলটা পড়া শুরু করলো। তখন রিফাতের মুখের রং পাল্টে গেল। মনি বলল, কি রশিদ সাহেব, এখন বুঝলেন কি জন্য বলছি রিফাত আরেকটা মেয়েকে ধর্ষণ করতে যাবে? রশিদ সাহেব উঠে রিফাতকে ঠাস করে এক চড় দিল আর বলল, তোরে এই জন্য কানাডা পাঠিয়েছিলাম। ছি, কি করলি তুই এটা? আমার মান সম্মান শেষ করলি তুই। এখন আপনাদের কাছে দুটো রাস্তা খোলা। 1, আপনার শেয়ার মনির কাছে বিক্রি করে দিন। 2, নয়তো আমরা বাংলাদেশের পুলিশকে বলে দিব রিফাত সম্পর্কে, তখন তো ইন্টারপোল জানবেই। যখন পুলিশ আমাদের কাছে আসবে তখন আমরা বলে দিব এর সাথে আপনিও জড়িত। তখন আপনারাই ভাবেন আপনারা কোথায় যাবেন। বাংলাদেশে কোনো কারাগারে থাকতে পারেন, আর নয়তো বাংলাদেশের বাইরে কোনো এক কারাগারে সারাটা জীবন পচে মরতে হবে। এখন আপনারাই সিদ্ধান্ত নেন কি করবেন। তখন মনি বলল, ছি রশিদ সাহেব, আপনাকে অনেক সম্মান করতাম, আপনার ছেলে এত খারাপ আমি কল্পনাও করিনি। মনি তুমি মাথা ঠান্ডা করো, আমি রিফাতের ব্যবস্থা করছি। আমার কোম্পানিতে কোনো ধর্ষকের জায়গা নেই, আপনি আমার কোম্পানি থেকে বের হয়ে যান। আপনার ছেলেকে দেখতেই আমার ঘেন্না হচ্ছে। কি রশিদ সাহেব এখন কারাগারে যাবেন নাকি কোম্পানি থেকে বের হয়ে যাবেন? দেখি রশিদ সাহেব চিন্তায় ডুবে গেল। মনি বলল, আপনার পর আপনার উত্তরাধিকার সূত্রে আপনার ছেলে এই শেয়ার পাবে, আর আপনার ছেলে একটা ধর্ষক, পরে সে কি করবে আমার কল্পনার বাইরে। আর কিছুদিন আগে সে আমাদের মেরে ফেলার চেষ্টা করেছিল। কি? রশিদ সাহেব আবার গিয়ে রিফাতকে ঠাস ঠাস করে 2টা চড় দিল। তোকে আমার ছেলে বলতে লজ্জা করছে, তুই এই কোম্পানির যোগ্য নয়। মনি কাগজ দাও, আমি কোম্পানি থেকে চলে যাচ্ছি। সারা কাগজ দে। সারা কাগজ বাড়িয়ে দিল। তখন রশিদ বলল, শেয়ারের কিছু মূল্য তো আমিও পাবো। আপনার অ্যাকাউন্টে চলে যাবে। রশিদ সাহেব সেখানে স্বাক্ষর করলো। তারপর মনি সেখানে স্বাক্ষর করলো। আশা করি এইসব বিষয় নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর কোনো সমস্যা হবে না। আপনার ছেলে যদি আবার এই বিষয়ে বাড়াবাড়ি করে তাহলে তো সমস্যা হবেই। সেই সব নিয়ে তোমরা কোনো টেনশন করো না, ও এখন আমার ছেলে না। এই বলে রিফাতকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আর মনি বলল, এটা যে এত সহজ হবে আমি জীবনেও কল্পনাও করিনি। তখন সারা বলল, যাই এখন গিয়ে শান্তি মতো একটা ঘুম দেই। ম্যাডাম আমি 9 তলায় যাচ্ছি, যেখানের পানি অনেক আরাম। বাড়িতে গেলে ঘুমাতে পারবো না, আজকে রাতে বলে আমাকে দেখতে আসবে। যাই 9 তলায় গিয়ে ঘুমাই। এই বলে সারা চলে যেতে লাগলো। মনি বলল, যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস, নতুন করে অফিসের সবাইকে নিয়ে একটা মিটিং করতে হবে, নতুন ম্যানেজার নিয়োগ দিতে হবে। এখন তুই কি করবি? আমি বললাম, হ্যাঁ ম্যাডাম,
আমার বেতন যদি একটু বাড়াতেন। তুই টাকা দিয়ে কি করবি? বিয়ে করব। কাকে? মা একটা মেয়ে পছন্দ করছিল, তাকে। দেখছস আমার হাত? এটা দিয়ে দিব একটা নাক বরাবর, সারা জীবন আমাকে মনে রাখবি যে আমার হাতের মার খাইছে সে জানে। ওকে, কিন্তু বেতনটা বাড়াও। তোর যা লাগে আমাকে বলবি। টাকা দিয়ে তুই কি করবি? এখানে ভালো লাগে না, বাড়িতে চলে যাব। ও, বুঝতে পারছি, তুই আমার থেকে দূরে চলে যেতে চাস। আরে না, তো মাঝে মাঝে তোমার কাছে টাকা চাইতে লজ্জা করে, তো সেজন্য। আচ্ছা যা, এখন থেকে মন দিয়ে কাজ করবি। না, করব না। না করলে আরো ভালো। এভাবে ভালোই চলছিল। মনির সাথে আমার সম্পর্ক আরও বেশি গভীর হলো। মনিকে আমি এখন সত্যিই অনেক ভালোবাসি। মনিও ভালোবাসার কোনো কিছুই কমতি রাখলো না। আমার প্রমোশন দিয়ে মনি আমাকে কম্পিউটার সিকিউরিটির দায়িত্বে দিল। কম্পিউটারের যে কোনো সমস্যা, ভাইরাস, এগুলো। বেতন দিল 50,000। আস্তে আস্তে এই মাস শেষ হয়ে গেল। একদিন রাতে আমি ঘুমোচ্ছি, রাত 3টায় কে জানি দরজায় টোকা দিচ্ছে। আমি ঘুম থেকে উঠে গেলাম রাহাতের কাছে। রাত বলল, এত রাতে কি আসলো? জানালা দিয়ে উকি দিয়ে দেখতো। রাত বিছানা থেকে উঠে জানালা দিয়ে উকি দিল। উকি দিয়ে বলল, 3জন লোক দাঁড়িয়ে আছে, হাতে লাঠি। কি বলিস? মোবাইল বের করে মনিকে কল দিলাম। দরজার উপার থেকে বলল, দরজা খুলবি নাকি দরজা ভেঙে ঢুকবো? না, মনি কল ধরছে না। মেসেজ করলাম, মনি, আমাদের দরজায় অচেনা কয়েকজন এসে দরজা নাড়ছে, মনে হয় কোনো সমস্যায় পড়তে হবে। আমি রাতকে বললাম স্যারের কাছে মেসেজ দিতে। রাতও মেসেজ পাঠালো। রাত বলল, কি করবো এখন? না, দাঁড়িয়ে থাক, দরজা খোলা যাবে না, দেখি তারা কি করে। কাঠ নিয়ে দাঁড়া, 3জনই না, আমরাই পারবো, খালি মাথায় বাড়ি দিবি। আচ্ছা। তারা আমাদের লাস্ট ওয়ার্নিং দিল, কিন্তু কে শুনে কার কথা। আমি রাতকে বললাম লাইট বন্ধ করে দিতে। রাত লাইট বন্ধ করে দিল। বাইরে ছিল চাঁদনি রাত, ওরা দরজা ভেঙে ঢুকলে দেখা যাবে। একসময় তারা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেললো। আমরা দুজন আড়ালে গিয়ে দাঁড়িয়ে রইলাম। খেয়াল করলাম 3জন রুমে ঢুকলো। আমি একজনের মাথা বরাবর বাড়ি দিলাম, সে সেখানেই দাঁড়ানো থেকে মাটিতে পড়ে গেল। রাতও একটার মাথায় বাড়ি দিল, সেও নিচে পড়ে গেল। আর একজন লাইট জ্বালিয়ে দিল। তারপর আমি আর রাহাত একসাথে দিলাম আর একটার বাড়ি, সে চিল্লাতে লাগলো। একসময় আমি দিলাম তার মাথায় বাড়ি, সজ্ঞান হয়ে গেল। তখন হর হর করে আরও 5-6 জন লোক ঢুকলো রুমে। 2জন গেল রাহাতের কাছে আর 2জন আসলো আমার কাছে। একজন আমাকে ধরতে আসলে আমি তার মিডল স্ট্যাম্প বরাবর কিক চালালাম, সে সেখানেই পড়ে গেল ওইখানে ধরে। পরক্ষণে আমি আরেকজনের দিকে দৌড় দিয়ে তার ঘাড়ে ধরে তার কোমরে ভর দিয়ে তাকে উল্টিয়ে ফেললাম মনিদার টেকনিকে। পরে তার শরীরের উপর উঠে তার মুখে ঘুষি দিতে লাগলাম। কে জানি পেছন থেকে আবার মাথায় আঘাত করলো। মাথাটা মনে হয় আর সাথে নাই। আমি বসা থেকে মাটিতে পড়ে গেলাম, আর কিছু মনে নেই। কারো চোখে পানি দেওয়াতে চোখ খুললাম। নিজেকে এক পরিত্যক্ত গোডাউনে আবিষ্কার করলাম। আমাকে এক চেয়ারে বেঁধে রাখলো। তাকিয়ে দেখি রাহাতকে এক পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। দেখি রাতের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। রাতকে মনে হয় অজ্ঞান করতে পারে নাই, মাথাটা প্রচণ্ড ভারী হয়ে আছে। আমি সামনে থাকা একজনকে বললাম, ভাই আপনার নাম কি? টিটু। টিটু ভাই, আমাকে একটু পানি দেন। টিটু আমাকে পানি দিল। আমার জীবনটা যেন নতুন করে পেলাম। আপনাদের এখানে বস কে? আমি বস। ভাই, শুধু শুধু আমাকে এখানে ধরে আনছেন কেন? আমি কি আপনাদের কোনো ডিস্টার্ব করেছি? উপর থেকে অর্ডার আসছে তাকে ধরতে, কিন্তু তোর ওই বন্ধু ঝামেলা করছে, সেজন্য তারও ধরে আনছি। ভাই, আপনার বাড়িতে কি বাচ্চা নেই? আছে। মনে করেন আপনার বাচ্চাকে কেউ ধরে নিয়ে গেল, তখন আপনার কেমন লাগবে? খারাপ লাগবে। আপনি শুধু দোয়া করবেন যেই ধরে নিয়ে যাক না কেন, আপনি শুধু বলতে থাকবেন আপনার বাচ্চাকে ফিরিয়ে দিতে। এখন মনে করেন আমি আপনার বাচ্চা, এখন কি আপনি আমাকে ছেড়ে দিবেন না? আসলে কি জানিস, আমার বাচ্চা টাচ্চা কিছুই নাই। আসলে আমি অনেক জনকে কিডন্যাপ করতেছি, অনেকজন আমাকে অনেক রকম কথা শুনে আছে, তাই ভাবলাম তোরটাও শুনি। আমি বললাম, এই হালাই তো দেখি আমার থেকে 1 লাইন আগে। দূর হালা। কি তুই আমাকে বকা দিস? তোর তো সাহস কম না। এখানে দেখছোস কতজন লোক, সবাই যদি তোরে একটা করে ঘুষি দেয় তাহলে তোর বেঁচে থাকার কষ্টকর হয়ে যাবে। সামনে বার সাবধানে কথা বলবি। দেখ, আমাকে ছেড়ে দে, তাতে তোরই ভালো হবে। মনি যদি জানতে পারে আমাদের এখানে তোরা ধরে আনছোস, তোদের একটাকেও আর বাঁচতে দিবে না। একটা মেয়ে আমাদের মেরে ফেলবে বলে হাসতে লাগলো। তার দেখা দেখি সবাই হাসছে। আমি এদিক সেদিক তাকিয়ে দেখি এখানে কমপক্ষে 10 জন মানুষ। তার মধ্যে থেকে একজন এসে আমার মুখে 2টা ঘুষি দিল আর বলল, কুত্তার বাচ্চায় তামিমের মাথায় বাড়ি দিয়েছে, ওর এখনো জ্ঞান ফিরেনি। তামিমের যদি কিছু হয় তাহলে তোরে মেরেই ফেলবো।
আমার নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। তখন টিটু বলল, ওরে কিছু করার অনুমতি নাই আমাদের, তামিম ধরতে পারে নাই, এটা তামিমের ব্যর্থতা। কোথায় আপনাদের বস? তখন রাহাত বলল, হাতটা খুলে দে মাদার, তোদের সবগুলোকে মায়েরা জাহান্নামে পাঠাবো। বস আসতে আছি। এখন কয়টা বাজে? কেন? এমডি। এমন সময় দেখি আরেকজন অচেনা লোক ঢুকলো, তার সাথে রিফাত। আমি রিফাতকে দেখে একটু অবাক হইনি, আমি জানতাম এই কাজ রিফাতই করতে পারে। রিফাত আমার সামনে আসলো আর বলল, কিরে মাদারচোদ, কি খবর? ভালো করে কথা বল। তোরে কিছু প্রশ্ন করবো, সঠিক সঠিক উত্তর দিবি আর বেঁচে যাবে, না হলে দেখছোস এটা কি ট্রিগাল চাপলেই তোর মাথার খুলে উড়ে যাবে। শালা ধর্ষক, মাদারচোদ নরকের কীট, তোরে আমি এক বিন্দু পরিমাণ ভয় পাই না। রিফাত ঠাস ঠাস করে আমার গালে চড় বসালো। আমাকে বকা দিছিস, তোর সাহস তো কম না? তোরে বকা দিতে সাহস লাগবে নাকি শালা ধর্ষক? রিফাত আমার কানে এক চড় বসালো। এই মনে হয় আর কানে আর কিছু শুনছি না। তোরে মারার আমার কোনো ইচ্ছাই নেই, যা বলছি সব বল। নয়তলায় কি করে যেতে হয় বল। কিসের নয়তলা? কোথায় নয়তলা? তোকে মারার আমার কোনো ইচ্ছা নেই। আমি কিছু জানি না। আচ্ছা বল, আমি যে কানাডায় ধর্ষণ করছি সেটা তোরা কিভাবে জানিস? কানাডায় লোক পাঠাইছি। তুই কি জানতি আমি কানাডায় এরকম কাণ্ড করছি? না। তাহলে তুই শিওর না হয়ে কানাডার লোক পাঠাইছিস? এমনি দেখার জন্য তোর সম্পর্কে কিছু জানতে পারি কিনা, কিন্তু না চাওয়ার চেয়ে বেশি কিছু পেয়ে গেছি। সেটা তোর মৃত্যুর কারণ হয়েছে। তোর কি মনে হয় এখান থেকে তুই বেঁচে ফিরতে পারবি? তোর জন্য আমার বাবা অপমানিত হয়েছে, তুই নাটের গুরু। সেদিনই তো বলি হাবা গোবা মনির মাথায় তো এরকম চিন্তা আসতেই পারে না। আর কিছুদিন পর মনিকে বিয়ে করে পুরো কোম্পানি নিয়ে নিতাম আমি। তোর কারণে সব ভেস্তে গেল। তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন রাহাত বলল, তোমার হাতে মারবে শিওর? তুই বেঁচে থাকলে তো আমাকে মারবি, আর একটু পর তোরা মরতেছ, সেটা ভাবতেই আমার কষ্ট লাগছে। মরার আগে যা জানো সব বলে যা। আমি ভাবতে লাগলাম হয়তো রিফাত সত্যি বলছে, কারণ রিফাতের চোখে প্রতিশোধের আগুন জ্বলতেছে আর তার হাতের রিভলভারটাও অরিজিনাল। এখন একটা কাজ করা যায়, তা হলো সময় নেওয়া, দেখি কোনো সাহায্য পাই কিনা। ভাই যা বলবেন সব বলবো, প্লিজ ভাই আমাদের বাঁচতে দিন। তখন রাহাত বলল, রাফি তুই পাগল হয়ে গেছস? এই নরকের কীটের কাছে হাত ধর করছস? যা বলবেন সব বলবো। বল নয়তলা কি করে যেতে হয়? যেহেতু সারা রাহাতের গার্লফ্রেন্ড ছিল, অধিকাংশ সময় সারার আমার দেখা হতো। আর একদিন আমি সারার মুখ থেকে নয়তলার কথা শুনছিলাম। আমি কৌতূহলবশত সারাকে জিজ্ঞেস করেছিলাম নয়তলার কথা। তখন সে যেটা বলল আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। কি বলেছিল? সারা বলেছিল ওখানে নাকি প্রত্যেকটা জিনিস স্বর্ণের তৈরি, আর হীরার গ্লাস খাটো বলে স্বর্ণের। মনির সব টাকা বলে সেখানে নষ্ট করে, আর সেখানে বলে অনেক স্বচ্ছ পানি। সেখানে একটা ঘড়ি আছে যেটা দামি বলে 200 মিলিয়ন টাকা। পরে লাস্টে সারা কি বলেছিল জানেন? এইগুলো সব মিথ্যা, একটাও সত্যি কথা না। দেখেন ভাই মেজাজটা কেমন হয়। এটা শুনে রাহাত জোরে জোরে হাসতে লাগলো, আমিও হাসতে লাগলাম। রিফাতের চোখে মুখে তখন আগুন। রিফাত বলল, এই দুইটারে মেরে মাটিতে পুঁতে ফেল। এটা বলার সাথে সাথে আমার চেয়ার নিচে ফেলে দিয়ে আর কয়েকজন আমাকে মারতে লাগলো। রাতকেও এমন সময় একটা গাড়ির আওয়াজ শুনলাম। গোডাউনের দরজা ভেঙে ঢুকলো। দেখি এটা মনির গাড়ি। সবাই মারা থামিয়ে দিল। গাড়ি থেকে মনি আর সারা নামলো। তাদের ড্রেস কালো, কালো প্যান্ট, কালো গেঞ্জি, কালো লেদের, আর মনি আর সারার হাতে হকি স্টিক। মনি সকালে ফুরফুরে মেজাজে ঘুম থেকে উঠলো। রাতে রাফিদের সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ঘুমটাও ভালো হয়েছে, আজকে ছুটির দিন। মনি ভাবছে আজকে রাফিদকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। কোথায় যাবে সেটাই সিদ্ধান্ত নিতেই মনি ঘুম থেকে উঠে ফ্রেশ হলো। কাজের মেশে কফি দিয়ে গেল। মনি এখনো মোবাইল হাতে নেয়নি, কারণ অন্যদিন হলে মনি রাফিদকে ঘুম থেকে জাগিয়ে দিত, কিন্তু আজকে ছুটির দিন উপলক্ষে মনি ভাবতে লাগলো একটু ঘুমা। মনি কফিকে ব্যালকনিতে গিয়ে একটু ব্যায়াম করলো। তখন ঘড়ির কাঁটা 10টা চুই চুই। মনি দেখে সারা হন্তদন্ত করে বাসায় ঢুকছে। দেখে বোঝা যাচ্ছে সারা কাঁদছে। কি হলো মনি বুঝে পাচ্ছে না। কেউ মারা গেল নাকি, নাকি কোনো সমস্যা হয়েছে? মনিকে ফোন না দিয়ে ডাইরেক্ট চলে আসলো। এসে মনিকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। মনি কিছুই বুঝতে পারছে না কি হলো। সারা চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, মুখে কিছু বলতেও পারছে না। সারা শান্ত হ, কি হয়েছে আমাকে বল। রাহাত, রাহাত, রাহাতের কি হয়েছে? রাহাত আর রাফিদ কিডন্যাপ হয়েছে বলে আবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। মনির পায়ের তলা থেকেও মাটি সরে গেল।
তাড়াতাড়ি মোবাইলটা বের করলো, দেখে রাফিদের একটা কল রাত 3টায়। পরে মেসেজ দেখালো। মেসেজ দেখে মনির পায়ের তলা থেকে মাটি সরে গেল। মনি বিছানায় শুয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কেঁদে কেঁদে সারাকে জিজ্ঞেস করলো, রাফিদের কি হয়েছে? আমি সকালে ঘুম থেকে উঠে দেখি রাহাতের মেসেজ। তারপর তাড়াতাড়ি রাহাতের রুমে গেলাম, গিয়ে দেখি কেউ নাই, ঘর লন্ডভন্ড হয়ে আছে। মনি কাঁদতে কাঁদতে বলল, সব দোষ আমার। আমি যদি ফোনটা ধরতে পারতাম তাহলে তাদের কিছু হইতো না। আমি রাহাতকে চাই, রাহাতকে ছাড়া আমি বাঁচবো না। রাফিদকে ছাড়া আমি এই পৃথিবীতে তুচ্ছ। মনিও সারাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো। সারা ছোট বাচ্চার মতো কেঁদেই চলেছে। মনি কাঁদতে কাঁদতে বলল, রাফিদকে কে কিডন্যাপ করতে পারে? জানি না, রাহাত আর রাফিদের মোবাইল কোথায়? দেখি নাই। দেখ তো ওপেন আছে কিনা। নেই, অনেকবার ট্রাই করছি। এই বলে সারা আবার কাঁদতে লাগলো। মনির ভিতরটা জ্বলে যাচ্ছে। মনির চোখ দিয়ে অঝরে অশ্রু বের হচ্ছে। মনির কারণে আজ রাফিদের এই অবস্থা। মনি রাফিদকে এইসব বিষয়ে জড়িয়েছে। যদি মনি রাফিদকে এসব বিষয়ে না ধরাতো তাহলে হয়তো রাফিদের কিছু হইতো না। আজকে রাফিদকে নিয়ে কত কিছু প্ল্যান করেছিল মনি। বুকটা হাহাকার করছে মনির। যে করে হোক রাফিদকে ফিরে পেতেই হবে। এখনো হয়তো সময় আছে রাফিদকে বাঁচানোর। মনি সারাকে বলল, শুন, কাঁদিস না। তোর কষ্টটা আমি জানি। তুই রাহাতকে অনেক ভালোবাসিস, আমি তো রাফিদকে অনেক ভালোবাসি। রাফিদকে ছাড়া আমার জীবন মূল্যহীন। এত বড় কোম্পানি, এত টাকা পয়সা, সব কিছু মূল্যহীন। রাফিদই একমাত্র আমার মন দখল করতে পেরেছে। রাফিদ আমার প্রথম ভালোবাসা। এখনো হয়তো সময় আছে তাদের বের করার জন্য। তারা হয়তো আমার পথ চেয়ে বসে আছে। রাহাতকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তার জন্য যদি জীবন দিতে পারি তাহলে ও নিজেকে সার্থক মনে হবে। আল্লাহ, তুমি রাহাতকে যেখানেই রাখো, ভালো রাখো। দেখ তো রাহাতের মোবাইলের লাস্ট লোকেশন কোথায় দেখাইছে। ল্যাপটপ দেন। মনি ল্যাপটপ দিল। সারা লোকেশন বের করলো। দেখে রাফিদের রুম থেকে 1 কিলো দূরে লাস্ট লোকেশন দেখাইছে। তখন মনি বলল, রাহাতের একই জায়গা দুইটা। জায়গাটা আবার ব্রিজের উপর। সেখানে দিনের বেলা জাম লেগেই থাকে। মনি বলল, তোর কি মনে হয় কে কিডন্যাপ করতে পারে? আমার সবচেয়ে বেশি সন্দেহ হচ্ছে রিফাতকে। তাকে আমরা কোম্পানি থেকে বের করে দিয়েছি। সে মনে হয় প্রতিশোধের আগুনে চলছে, সেজন্য রাফিদের উপর প্রতিশোধ নিচ্ছে। বেচারা রাহাতের কি দোষ? তাকে ও কেন ধরে নিয়ে গেল? আমার রাহাত। রিফাতের লোকেশন বের কর। আমি যতটুকু জানি রিফাত নাম্বার পাল্টিয়ে ফেলছে। রশিদ সাহেবকে ফোন দিয়ে নতুন নাম্বার নে। ওকে। সারা রশিদ সাহেবকে ফোন দিলেন। রশিদ সাহেবের কাছ থেকে সারা নতুন নাম্বার নিল। তারপর ওই সিমের লোকেশন বের করলো। দেখা এক নির্জন এলাকায় লোকেশন দেখাচ্ছে। মনি বলল, রাফিদের সিমের লাস্ট লোকেশন কোথায় দেখাইছে? এইখান থেকে এক রাস্তায় ধরে 3 কিলোমিটার দূরে রিফাতের লোকেশন। এইখানেই মনে হয় রাহাত আছে। চল সেখানে যাওয়া যাক। পুলিশকে বললেই হয়। পুলিশকে বললে তারা কত কিছু জিজ্ঞেস করবে। তারপর তারা রাফিদের রুমে যাবে। সেখানে কত কিছু এটা সেটা। ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। যা করার আমাদের করতে হবে। আপনার কাছে না একটা রিভলভার আছে, লাইসেন্স করা? আছে, ওটা সাথে নিব। রাহাতের বিনিময়ে আমি যে কাউকে খুন করতে পারি। সারা চোখে মুখে দুঃখ, যন্ত্রণা, কষ্ট আর প্রতিশোধের হাহাকার করছে। মন যতটুকু জানতে, সারার মনটা অনেক শক্ত। এই শক্ত মনটার ভিতরে রাহাত জায়গা করে নিয়েছে। সেই রাহাতকে যদি কেউ কেড়ে নিতে চাইবে, সারা তাকে কোনোভাবেই বাঁচতে দিবে না। রাফিদে যদি কিছু হয়, মনেও তাকে বাঁচতে দিবে না। সেখানে হয়তো গিয়ে মারামারি করতে হবে। এই নে, ড্রেস পরে নে। মনি সারাকে কালো সিট প্যান্ট, কালো টি শার্ট, কালো লেদার জুতাগুলো সাদা। মনিও সারাকে দিল। মনি নিজেও পরলো। চুলগুলো খোপা করে বাঁধলো। ঠোঁটে গাঢ় কালো লিপস্টিক দিল। দুজনে একই স্টাইলে সাজলো। দুজনকে কি সুন্দরই লাগছিল বলার বাইরে। যেন এক ভিন্ন গ্রহের দুই পরী সাজছে, যেখানে দুই সৌন্দর্যের চর্চা হয়। তারপর তারা গাড়ি নিয়ে বের হলো। আসার সময় দারোয়ানের কাছ থেকে নতুন 2টা হকস্টিক নিয়ে আসলো। মনি সারাকে জিজ্ঞেস করলো, যেতে কতক্ষণ লাগবে? 20 মিনিট। আল্লাহ, 20 মিনিট? তুমি আমার রাফিদকে বাঁচায় রাখো। রাহাতের যদি কিছু হয় আমি সেখানে নিজ হাতে খুন করব। রাহাতকে ছাড়া আমি বাঁচবো না। রাহাত আমার প্রথম ভালোবাসা, তাকে আমি কোনোভাবেই হারাতে চাই না। এই বলে সারা আবার কাঁদা শুরু করলো। মনির ভিতরটাও জ্বলে যাচ্ছে। রাফিদ সারা যাওয়ার কথা মনে হতেই ভিতরে এক অন্যরকম আরেকটি যন্ত্রণা কাজ করে।
এটাই হয়তো সত্যিকার ভালোবাসা। 20 মিনিট পর তারা একটা পরিত্যক্ত গোডাউনে প্রবেশ করলো। মনি ইশারায় বলে দিল গোডাউনের দরজা ভেঙে ভিতরে ঢুকতে। সারা গাড়ির স্পিড বাড়িয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকলো। গাড়ি থেকে হকস্টিক হাতে নিয়ে নামলো। মনি গাড়ি থেকে নেমে বলল, রাফিদকে আর রাফাতকে ছেড়ে দে, তাহলে তোদেরকে কিছুই করব না, না হলে প্রত্যেকটাকে মেরে আজ নরকে পাঠাবো। যাক ভালোই হলো, এক ঢিলে দুই পাখি। এই তোদের দুজনকেও ধরে চেয়ারে বাঁধ। দেখে মনি আর সারার সামনে প্রথমে দুজন গেল। মনি তার মাথায় বাড়ি দিল, সে সাথে সাথে মাটিতে পড়ে গেল। সারাও লোকটার মাথায় বাড়ি দিল, দুজনে মনে অজ্ঞান হয়ে গেল। সেখানে লোক ছিল আগে 10 জন, এখন হয়েছে 12 জন রিফাতকে নিয়ে। তার মধ্যে দুজনকে শেষ করে দিল। পরে একসাথে 4 জন গেল। মনি প্রথমে একজনের পায়ে বাড়ি দিল, তারপর সাথে সাথে আরেকজনের পায়ে কিক চালালো। দুজনেই মাটিতে পড়ে গেল। মনি একটা তলপেটে কিক চালালো, আরেকজনের কানের নিচে নরম জায়গায় কিক চালালো। দুজনেই হয়তো জ্ঞান হারালো। সারাও মারার একই স্টাইল, হয়তো মনির থেকেই সারা এমন মারামারি শিখেছে। রিফাতকে ছাড়া আর বাকি ছিল 5 জন। তারা প্রত্যেকেই হাতে একটা করে লাঠি নিয়ে আগাতে থাকে। আমি তখনও নিচে শুয়ে রয়েছি। তারা মারার কারণে আমার বাঁধনগুলো অনেকটাই খুলে গিয়েছিল। আমি নিজের বাঁধন খুলতে চেষ্টা করতে লাগলাম। দেখি মনি আর সারার চোখে প্রতিশোধের আগুন জ্বলতেছে। এখন যে সামনে যাবে মনি তাকে কোনোভাবেই ছাড়বে না। 3 জন গেল মনির কাছে আর 2 জন গেল সারার কাছে। মনি প্রথমে একটাকে নুয়ে তার পায়ে বাড়ি দিল, আরেকজন মনির পিঠে বাড়ি দিল। মনি নিচে পড়ে গেল। নিচে শুয়ে থেকে আরেকটার পায়ে কিক চালালো। পরক্ষণে আবার অদ্ভুত কায়দায় দাঁড়িয়ে গেল। একজনের মিডল স্টাম্প বরাবর কিক চালালো। বেচারা মাটিতে পড়ে গেল। সাথে সাথে ঘুরে আরেকটার মাথায় বাড়ি দিয়ে বসলো। সেও নিচে পড়ে গেল। আরেকজনের ধাক্কা দিয়ে নিচে পড়ে গেল। তার উপর উঠে মনি তার চোখে মুখে ঘুষি দিতে লাগলো। ততক্ষণ ঘুষি চালানো যতক্ষণ পর্যন্ত না তার জ্ঞান হারালো। মনি তার উপর থেকে উঠে আরেকটার কানের নিচে কিক চালালো। সে সাথে সাথে জ্ঞান হারালো। ওইদিকে সারা দুইটাকে ভালো করেই কাবু করলো। এখন শুধু রিফাত আছে, সবগুলো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এদিকে আমি আমার বাঁধন খুলে ফেললাম। দেখি রাহাতের অবস্থা সিরিয়াস, মনে হয় রাহাত জ্ঞান হারাতে চলেছে। সে মাটিতে শুয়ে আছে। এদিকে দেখি রিফাত রিভলভার লোড করলো। আবার দেখি মনিও কোমর থেকে রিভলভার বের করলো। মনি রিফাতের দিকে রিভলভার তাক করে বলল, রিফাত, হাত থেকে রিভলভার ফেলে আত্মসমর্পণ কর, তাহলে তুই এই যাত্রায় বেঁচে যাবি। রিফাত তো মনির দিকে রিভলভার তাক করে বলল, তোর জন্য আমার এই অবস্থা। তুই যদি আমাকে বিয়ে করতি তাহলে দুজনে শান্তি মতো সুখের সংসার করতাম, কিন্তু তুই গিয়ে পছন্দ করছিস এক খ্যাতকে। তোরে আমি কিছুই করব না। আমি কেড়ে নেব তোর ভালোবাসাকে, যাতে তুই সারাটা জীবন কষ্ট ভোগ করতে করতে মরিস। এই বলে রিফাত আমার দিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভলভার ঘোরালো। দেখি তার তর্জনী নড়ে উঠেছে। আমি চোখ বন্ধ করে ফেললাম, হয়তো আমার মৃত্যু এসে গেছে। মনি রাফিদ বলে এক চিৎকার দিল। রিভলভারের আওয়াজ হলো, কিন্তু না, গুলি আমার শরীরে লাগে নাই। দেখি মনি জাম দিয়ে আমার শরীর ঢেকে ফেলেছে। গুলিটা গিয়ে মনির শরীর ভেদ করলো। সাথে সাথে আরেকটা গুলির আওয়াজ। এটা মনি রিভলভার থেকে দেখি রিফাতের মাথা বরাবর গুলিটা গিয়ে লাগলো। রিফাত সোজা মাটিতে পড়ে গেল। মনিও মাটিতে পড়ে গেল। সবকিছু যেন মুহূর্তের মধ্যেই হয়ে গেল। দেখি মনি মাটিতে পড়ে কাঁদতে লাগলো। আমি মনিকে ধরলাম। আমি বললাম, কি জন্য এখানে আসলা? তোকে ছাড়া আমার জীবন মূল্যহীন। আয় মনির তলে হাত দিয়ে দেখি মনির শরীরের গরম রক্ত আমার হাত বয়ে চলেছে। আমি তাড়াতাড়ি আমার শরীর থেকে কাপড় খুলে ওইখানে বেঁধে দিলাম। সারা রাহাতকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর চোখে মুখে চুমু দিতে লাগলো। আর রাহাত রাহাত বলে জোরে জোরে ডাকতে লাগলো। আমাকে গুলিটা হজম করতে দিতা। আমি বলেছিলাম না, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তোমার কিচ্ছু হবে না। কোথায় গুলি লাগছে? মনে হয় কোমরের দিকে। তোমার কিচ্ছু হবে না। না রে, মনে হয় বাঁচবো না। তোরে অনেক বকছি, অনেক কষ্ট দিছি, মাফ করে দিস। সত্যি রাফিদ, তোরে অনেক ভালোবাসি। তোর জন্য মরতে পেরে নিজেকে অনেক সার্থক মনে হবে। তুমি সব কি বলছো? তোমার কিছু হবে না। তুমি চলে গেলে আমি পৃথিবীতে থেকে কি করব? সারা, গাড়ি স্টার্ট দাও। জানি তুই আমাকে অনেক ভালোবাসোস। এখন আমাকে তোর বুকে অনেক শক্ত করে জড়িয়ে ধর আর কপালে চুমু দে। যতক্ষণ পর্যন্ত আমি না মরবো ততক্ষণ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখ। আমি মনিকে শক্ত করে জড়িয়ে ধরলাম এবং তার কপালে চুমু দিলাম। আমি মনিকে কোলে তুলে নিলাম, কোলে করে নিয়ে গাড়িতে বসালাম। হাতটা তার গুলি লাগার স্থানে ধরিয়ে দিলাম। পরে রাহাতকে পাজাকোলা করে তুলে এনে গাড়িতে বসালাম। আমি মনির পাশে বসলাম। আমি মনির কোমর ধরে রাখলাম যাতে ব্লিডিং এড়ানো যায়। সারা গাড়ি স্টার্ট দিল। জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে। সারা বলল 20 মিনিট।
আমি মনিকে বললাম, মনি 20টা মিনিট চোখ খুলে রাখো। এদিকে আমার মুখের কাছে আয়। আমি মনির মুখের কাছে কান নিলাম। মনি বলল, আই লাভ ইউ রাফি। আমিও কানে কানে বললাম, আই লাভ ইউ টু বেবি। এই বলে আমি মনির কপালে চুমুর প্রলেপ এঁকে দিলাম। মনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, এভাবে তাকিয়ে আছো কেন? শেষবার তোকে দেখে নেই, যাতে পরে তোকে চিনতে পারি। আমার কপালে চুমু দিয়ে রাখ, আমি তোকে আরো কাছ থেকে দেখতে চাই। ওকে। আমি মনির কপালে চুমু দিয়ে ধরে রাখলাম। শেষ মুহূর্তে আর পারিনি, মনি অজ্ঞান হয়ে গেল। আমার মুখের দিকে তাকিয়ে মনি জ্ঞান হারালো। তাড়াতাড়ি হাসপাতালে এনে মনি আর রাহাতকে ইমার্জেন্সি থিয়েটারে পাঠানো হলো। কিছুক্ষণ পর সাদিয়া এসে বলল, অনেক ব্লিডিং হয়েছে। মনির এ নেগেটিভ রক্ত আমাদের কাছে 1 ব্যাগ ছিল, আরও 1 ব্যাগ রক্তের প্রয়োজন। আমার আর মনির রক্তের গ্রুপ 1, আমি রক্ত দিব। আপনার কাছ থেকে রক্ত নেওয়া যাবে না, আপনার অলরেডি অনেক ব্লিডিং হয়েছে, আপনি রক্ত দিতে পারবেন না, এক্ষেত্রে আপনার সমস্যা হবে। ধুর, আমার শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকে তাহলে ওইটা নিয়ে নিন প্লিজ, মনিকে আমি ফেরত চাই। বুঝে বলছেন তো? পরে কোনো সমস্যা হলে আমরা দায়ী থাকবো না। মনির যদি কিছু হয় তাহলে আপনারা দায়ী থাকবেন। আচ্ছা দেখি। প্লিজ সাদিয়া, মনিকে বাঁচান। মনি ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি এখনো নিশ্চিত দিতে পারছি না, প্রচুর ব্লিডিং হয়েছে। তাড়াতাড়ি রক্ত নেন। আমার শরীর থেকে 1 ব্যাগ রক্ত নিল। আমার শরীরে আর একটু শক্তি অবশিষ্ট নেই। আমি বেডে শুয়ে আছি। দেখি সারা রাহাত আসলো। রাহাতের সারা শরীরে ব্যান্ডেজ। সারা রাহাতকে আমার পাশে এক বেডে শুয়ে দিল। সারা বলল, মনির বাবা মা আসছে, আমি পুলিশকে সব জানিয়ে দিয়েছি, পুলিশ ওইদিকে সব ব্যবস্থা করবে। ওকে, কিন্তু বনি বাঁচবে নাকি সেটা এখন বড় সমস্যা। রাফিদ, মনির কিচ্ছু হবে না। আমি আর ঢাকা থাকছি না, বাড়িতে চলে যাব। এই হিংস্র শহর আমার জন্য না। তখন রাহাত বলল, আমিও চলে যাব। তুই থাক, তোর বাড়িতে না বাবা আছে, তাদের জন্য তোর কিছু করতে হবে। নতুন ফ্ল্যাট ঠিক করে আরেক জায়গায় ওঠ। আর সবসময় নিজেকে সবার থেকে আড়ালে রাখবি। সারা তোকে হেল্প করবে। অপারেশন আর কতক্ষণ চলবে? জানি না। সারার রাহাত বসে রয়েছে। আমি ভাবলাম, মনি যদি মারা যায় তাহলে আমি কি করব? একমাত্র মনি আমার সবকিছু ছিল। এটা ভাবতে আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। দীর্ঘ 1 ঘন্টা অপারেশন শেষ করে সাদিয়া বের হলো। সাদিয়াকে জিজ্ঞেস করলাম, মনির কি অবস্থা? অপারেশন ভালো হয়েছে, কিন্তু যদি 3 দিনের ভিতরে জ্ঞান না ফিরে তাহলে আশা শেষ। ধুর, তাহলে আপনারা কি অপারেশন করলেন? আমরা যতটুকু সম্ভব করছি। গুলি কোমরের এক অংশ ভেদ করে মাংস নিয়ে চলে গেছে, তার কারণে প্রচুর ব্লিডিং হয়েছে। এখন বাকিটা আল্লাহর হাতে। 3 দিন অপেক্ষা করতে হবে। এখন মনিকে দেখতে পারবো? না, আর কিছুক্ষণ পর। ওকে। দেখি মনির বাবা মা আসছে। মনির মা কাঁদতে কাঁদতে আসছে। মনির আব্বার মুখ ফ্যাকাশে হয়ে আছে। আমাকে বাঁচানোর জন্য মনি নিজের জীবন উৎসর্গ দিয়েছে, তাহলে সব দোষ আমারই। সারা গিয়ে মনির বাবা মাকে বোঝাতে লাগলো কি হয়েছে। সাদিয়া তাদের ভিতরে নিয়ে গেল। আমিও পিছন পিছন ভিতরে গেলাম। দেখি মনির মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখছে। মনিকে দেখে মনির মা হাউমাউ করে কেঁদে উঠল। সারা তার মাকে ধরে বাড়ি নিয়ে গেল। আমিও মনির এই অবস্থায় দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমিও কেঁদে উঠলাম। নিজেকে খুব অসহায় মনে হলো, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমি বাইরে এসে বসে রইলাম। রাত হয়ে গেল, এখনো মনির জ্ঞান ফিরেনি। আমি রাতে নাস্তা করলাম। মনির মা তখনও কেঁদেই চলেছে। মনির বাবা আমার কাছে আসলো আর বলল, তুমি কে বাবা? মনির ফ্রেন্ড? আঙ্কেল, আমি মরহুম ইকবাল সাহেবের ছেলে। আমাদের এলাকার ইকবাল সাহেবের ছেলে। দেখো, আমি তোমাকে চিনতে পারিনি। শুনেছিলাম না তুমি মনির কোম্পানিতে চাকরি করো। তা বাবা, আমরা আছি, তুমি বাসায় চলে যাও। না আঙ্কেল, আমার কারণেই মনির এই অবস্থা। আমাকে বাঁচাতেই মনি তার জীবন দিতে একটু কার্পণ্য করেনি। আমি যাব না। তখন সারা বলল, স্যার, ও মনির বাগদত্তা। সেটা তো খুশির সংবাদ, কিন্তু দুঃখের বিষয় আমি এখন হাসতে পারছি না। বলে মনির বাবার চোখ থেকেও পানি পড়ছে। মোফাজ্জল সাহেব গিয়ে মনির মার কাঁধে মুখ গুজল। সারা রাতে বাড়ি যায়নি, কারণ রাহাত ওখানে। পরদিন কোম্পানি থেকে অনেক মানুষ আসলো মনিকে দেখতে। সারা সবাইকে দরজা থেকে বিদায় দিল। 2 দিনের রাতে সাদিয়া এসে বলল, মনির জ্ঞান ফিরেছে। মনির মা দৌড়ে ভিতরে গেল, গিয়ে মনিকে হাত ধরে কাঁদতে লাগলো আর বলল, আর 1 মুহূর্ত তুই এখানে থাকবি না, বাড়ি চল।
তোর বাবার কোম্পানি তোর বাবাই চালাক। মা এখন তো আমি আছি, আর কেঁদো না। সারা আমাকে ডেকে বাইরে নিয়ে আসলো আর বলল, তোর জন্য মনির এই অবস্থা। মনি যদি তোর উপরে দোষ দেয়, দিলে দিক, তাতে আমার কিছু যায় আসে না। দেখি বোনির বাবা মা বেরিয়ে আসলো, তারা চলে গেল। আমি ভিতরে ঢুকলাম, গিয়ে তার পাশে বসলাম। আমি বললাম, বনি, আমি খুবই সরি। তুই সরি বলছিস কেন? আমার জন্যই তো তুই এত সমস্যায় পড়েছিস। এদিকে আয়, আমার মুখের কাছে আয়। আমি মনির মুখের কাছে গেলাম। মনি বলল, আই লাভ ইউ বেবি। আই লাভ ইউ টু বেবি। আমি শুধু তোকেই চাই। আমি জানি আমি বাড়ি চলে যাচ্ছি। আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? তোমাকে আমি ছেড়ে চলে যেতে পারি? আমি তোমার শহর ছেড়ে চলে যাচ্ছি। কেন? তুই সব সময় আমার পাশে থাকবি না? না, এটা আমার জায়গা না। আমি মনির হাত ধরলাম আর বললাম, এক কাজ করো, তুমি আমার সাথে বাড়িতে চলে আসো। আচ্ছা, তুই গিয়ে বাড়িটা সাজা, আমি দেখবি চলে আসবো। আচ্ছা। এখন আমাকে একটা চুমু দিয়ে যা। আমি মনির কপালে একটা চুমুর প্রলেপ এঁকে দিলাম। মন মতো হয়নি, মনের মতো চুমু পেতে আমি আসছি। সারার কাছ থেকে ক্রেডিট কার্ড নিয়ে যা, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে। আচ্ছা। আমি মনির কাছ থেকে বিদায় নিয়ে রাহাতকে বলে দিলাম একটু সাবধানে থাকতে। বাড়িতে চলে আসলাম, এসে পুরো বাড়ি পরিষ্কার করলাম। এক সপ্তাহ চলে গেল, মনি এখনো সুস্থ হয়নি। লাস্ট কয়েকদিন মনির সাথে যোগাযোগ করতে পারছি না। রাতের মোবাইলে ফোন ঢুকছে না, সারারও না। ভাবছি ঢাকা যাব কিনা। মনির ক্রেডিট কার্ড আমার কাছে। একদিন রাতে বের হলাম, কেন জানি মনে যাচ্ছে সিগারেট খাইতে, তাই দোকানে গিয়ে সিগারেট ধরালাম। রাতের পাল্লায় পরে দু একবার টান দিয়েছিলাম। সারা আসার পর রাহাতও ছেড়ে দিয়েছে। আমি সিগারেট টেনে বাড়িতে ঢুকলাম। দরজা খুলে ভাবলাম চোর আসলো নাকি। আমি গিয়ে লাইট জ্বালালাম। লাইট জ্বালিয়ে যেটা দেখলাম, সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি মনি বধূ সাজে বসে আছে। সারা আর রাহাত সারপ্রাইজ বলে চিৎকার দিয়ে উঠলো। আমার হাতে তখনও সিগারেট। রাহাত আমার হাত থেকে সিগারেট নিয়ে টানাটানি শুরু করলো, বলল, দেখ ফাইনালি আমি সাকসেস। রাহাত হয়তো ভুলেই গিয়েছিল এখানে সারা আছে। সারা রাহাতের হাত থেকে সিগারেট নিয়ে তার পেটে ঘুষি চালালো আর বলল, তোরে বলেছিলাম না সিগারেটের আশেপাশে না যেতে। মনিও আমার পেটে ঘুষি চালালো, বলল, তুই যে স্মোক করস আমি জানতাম না। আর যদি কোনোদিন সিগারেটের আশেপাশে দেখছস আমার হাত একটা দিব, সারা জীবন আমাকে ভুলবি না। তোমাকে তো আমি এমনিতেই ভুলবো না। তখন সারা বলল, রাহাত, কাজীকে ডেকে নিয়ে আসো। মনির বাবা মা আর কাজে আসতেছে, আমি গিয়ে রাফিতে ঘর সাজাই। আমি মনির পাশে বসলাম। মনি বলল, আমাকে কেমন দেখাচ্ছে? অনেক সুন্দরী। তখন রাহাত বলল, রাফিদ নে তোর পোশাক পরে নে। এখানে এখন বিয়ে করবে? হুম। তুমি এত বড় একটা কোম্পানির মালিক, কাউকে না জানি তুমি এভাবে বিয়ে করছো, এটা কেমন দেখায় না? আমি তোকে এক্ষুনি এই রাতে চাই। সবাইকে বলতে ডেকোরেশন কত ঝামেলা সেখানে লাগবে আর অনেক দিন, সেই ধৈর্য আমার নেই। ওকে সুইট হার্ট। একটু পর কাজী এবং মনির বাবা মা আসলো। মনির বাবা এখন এই থানার এমপি। নির্বাচনে মনির বাবা জিতেছে। ভালোভাবে আমাদের বিয়ে হলো। মনি প্রথমে কবুল বলে ফেলছে। মনি যেহেতু বলেছে, তাহলে আমি না বলে থাকতে পারি। রাহাত স্যারকে নিয়ে বাইরে চলে গেল। মনির বাবা মা চলে গেল। মনি বাসর ঘরে গিয়ে বসে রইল। বাসর ঘর সাজানো হলো। আমি যে রুমে থাকতাম, একটু পর আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। দেখি মনি ঘুমটা দিয়ে বসে আছে। আমি প্রবেশ করেই দরজা বন্ধ করে দিলাম। মনি উঠে আসলো খাট থেকে। আমি কিছু বলতে যাব, মনি আমার ঠোঁটে হাত দিয়ে না করলো। মনি এসেই আমার ঠোঁটে নিজের ঠোঁট ঢুকিয়ে দিল। আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমার উপরে উঠে বসলো। মনি আস্তে আস্তে নিজের মতো করে পুরো বাড়ি সাজালো। মনি এখন বাড়ি থেকেই কোম্পানিতে আসা যাওয়া করে। কিছুদিন পর সারা রাহাতের বিয়ে হয়। বিয়েটা ভেঙে গিয়েছিল, পরে মনির বাবার কারণে আবার বিয়েটা হয়। মনি সপ্তাহে 2 দিন অফিসে যায়, কিন্তু আমি প্রতিদিন যাই। মনির অধিকাংশ কাজ আমি দেখাশোনা করি। মনির উপর বেশি প্রেশার দেই না। একদিন অফিসে প্রচুর কাজের চাপ যায়। আমি 9 তলায় যাই ড্রেস নেওয়ার জন্য। একটু পর দেখি মনিও আসলো, এসে গোসল করলো। মনিও কিছুক্ষণ আমার সাথে শুয়ে থাকলো। উপরে যাওয়ার জন্য লিফটে চাপ দিলাম, কিন্তু আসছে না। অনেকবার ট্রাই করার পর উপরে সারাকে কল করলাম। সারা বলল, আরে উপরে পাওয়ারের সমস্যা হয়েছে, আর যেহেতু এটা গোপনীয় আমি রাহাতকে এনে এটা ঠিক করছি। সময় লাগবে অনেকক্ষণ। কতক্ষণ? অর্ধেক দিন। ওকে। এটা শুনে মনি আমার দিকে আর চোখে তাকালো। আমিও তাকালাম। তখন মনি বলল, আমার দিকে নজর দিস না। কাল রাতে তুই আমাকে যেই সুখ দিয়েছিস তাতেই আমি খুশি।
আমি মনিকে কোলে তুলে নিলাম, বললাম, চলো সুইটার, তোমাকে আরেকটু সুখের সাগর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা বলার সাথে সাথে মনি আমাকে কিস শুরু করলো। আমি তাকে কোলে নিয়ে নরম তুলতুলে বিছানায় নিয়ে ফেললাম। তারপর কি হলো আর বলা যাবে না, আপনারা বুঝে নিন আর যা যার কাজে লেগে যান। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটি দেখার জন্য।